ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি চ্যাপ্টার তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম সম্পর্কে আলোচনা করব এবং এই চ্যাপ্টার আমি এমনভাবে আলোচনা করব যাতে করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি এবং তার পাশাপাশি নিট, জেই এইরকম বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি একই সঙ্গে করতে পারব। সেই জন্য আমি এই চ্যাপ্টার থেকে যেমন বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব, তেমনি ওই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়গুলো অতিরিক্ত জানা দরকার সে বিষয়গুলো কিন্তু পাশাপাশি আলোচনা করব এবং সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রবলেমস ডিসকাস করব। সুতরাং তোমরা প্রত্যেকে আমার ক্লাস ফলো করো এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো। আমি আর কথা বাড়াচ্ছি না, এবার আমি ক্লাস শুরু করি। তোমরা ইতিমধ্যে স্থির তড়িৎ এবং প্রবাহী তড়িৎ সম্পর্কে একটা ধারণা লাভ করেছো এবং প্রসঙ্গত উল্লেখ্য যে স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ এবং চুম্বকত্ব সম্পর্কিত যে বিভিন্ন ধরনের ঘটনা এটা অনেক আগে আবিষ্কৃত হয়েছিল। 1820 খ্রিস্টাব্দের পূর্বে এই স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ এবং চুম্বকত্বের মধ্যে কোনো সম্পর্ক জানা ছিল না এবং এদের মধ্যে যে কোনো সম্পর্ক থাকতে পারে এ কথাও ভাবা হয়নি। কিন্তু 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড একটা পরীক্ষা করলেন এবং যে পরীক্ষাটা ওরস্টেডের পরীক্ষা নামে পরিচিত এবং যে পরীক্ষা তোমরা ক্লাস 10-এ পড়েছ, সেই জন্য খুব ডিটেলস আমি আলোচনা করব না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, সেই জন্য আমি উল্লেখ করব। এখানে লক্ষ্য করো, এটা একটা এক্সপেরিমেন্টাল সেটআপ এখানে দেওয়া আছে এবং এবি একটি পরিবাহী তার। এবি পরিবাহী তারটা একটা তড়িৎ উৎস এবং একটা সুইচের মাধ্যমে যুক্ত আছে। এখন এই এবি পরিবাহী তারের নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা চুম্বক শলাকা রাখা আছে এবং চুম্বক শলাকা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে, তার কারণ চুম্বকের দিকদর্শী ধর্ম অনুযায়ী। এবার ওরস্টেড যেটা করলেন, যেই সুইচটা অন করা হলো সেই দেখা গেল যে পরিবাহী তারের নিচে রাখা চুম্বক শলাকা একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হলো, অর্থাৎ সুইচ অন করার সাথে সাথে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হলো এবং চুম্বক শলাকার উত্তর মেরুটা ধরা যায় এই দিকে বিক্ষিপ্ত হলো। এবং আবার এই তড়িৎ উৎসের পোলারিটি পরিবর্তন করে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করলে দেখতে পেলেন যে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখটা পরিবর্তিত হচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি কতগুলো পর্যবেক্ষণ তিনি করলেন এবং সেটা তোমরা ক্লাস 10-এ পড়েছ ডিটেলসে। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে ব্যাপার সেটা হচ্ছে যে একটা পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তার কাছাকাছি থাকা চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে। এখন এই পর্যবেক্ষণ থেকে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এ প্রসঙ্গে আমি আর একটা কথা উল্লেখ করি যে ধরা যাক একটা চুম্বক শলাকা আছে এবং তার কাছে যদি অন্য একটা চুম্বককে আনা হয় তাহলে তোমরা দেখতে পাবে যে সেই চুম্বক শলাকাটা সেই চুম্বক কর্তৃক আকর্ষিত বা বিকর্ষিত হচ্ছে, অর্থাৎ চুম্বক শলাকাটি প্রভাবিত হচ্ছে। সুতরাং আমরা জানি চুম্বক চুম্বককে প্রভাবিত করে, কিন্তু এখানে একটা চুম্বক শলাকা রয়েছে, এটা তো চুম্বক নয়, এটা একটা তড়িৎবাহী তার। সুতরাং আমরা বলতে পারি যে এই তড়িৎবাহী তারটা চুম্বকের নিয়ে আচরণ করছে। তাহলে এই চুম্বকের নিয়ে আচরণ করছে কিন্তু চুম্বক নয়, তাহলে কি হচ্ছে? তাহলে এই তড়িৎবাহী তারটা তার আশেপাশের অঞ্চলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করছে, যে চুম্বক ক্ষেত্রে এই চুম্বকটা থাকার ফলে বিক্ষিপ্ত হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে একটা তড়িৎবাহী তার আশেপাশের অঞ্চলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, অর্থাৎ তড়িৎবাহী তার চুম্বক ক্ষেত্রের উৎস। আরো ফান্ডামেন্টালি বলতে হলে বলা যায় যে মুভিং চার্জ অর্থাৎ গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রের উৎস। গতিশীল আধান মানে আধানযুক্ত কণা যদি নির্দিষ্ট দিকে গতিশীল হয় তার মানে সেটা তড়িৎ প্রবাহ। সুতরাং গতিশীল আধান সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উৎস। এখান থেকে আমরা এটা অন্ততপক্ষে সিদ্ধান্ত করতে পারি। তাহলে আমরা দেখো এখানে
যেটা দাঁড়ালো, যে সম্পর্কটা এতদিন পর্যন্ত তৈরি হয়নি, যে ইলেকট্রিক কারেন্টের সঙ্গে ম্যাগনেটিজমের কোনো সম্পর্ক আছে কিনা। এই পরীক্ষার পরে এই যে তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, সুতরাং এই সম্পর্কটা প্রতিষ্ঠা হলো এবং তারপরে কিন্তু এই পদার্থবিদ্যার একটা শাখা তড়িৎ চুম্বকত্ব, সেটা কিন্তু তৈরি হলো। এবার আমরা ক্লাস 12-এর ক্ষেত্রে যেটা বেশি করে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে এই যে কোনো একটা তড়িৎবাহী তারের জন্য কোনো একটা বিন্দুতে কতটা পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে সেই ব্যাপারে। এখন এই কতটা পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে, অর্থাৎ ম্যাগনিটিউড অফ দি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস ডিউ টু দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেটা দুজন বিজ্ঞানী একটা সূত্রের মাধ্যমে দেয়। সেই বিজ্ঞানী দুজন হচ্ছে বায়ো এবং সাভার্ট, এবং সেটা বায়ো সাভার্ট সূত্র নামে পরিচিত। তাহলে আমরা এখন দেখব বায়ো সাভার্ট সূত্র। বায়ো সাভার্ট সূত্র, এবং এখানে বায়ো টিটা সাইলেন্ট থাকে। এই বায়ো সাভার্ট ল কি বলে? একটা সমগ্র তড়িৎবাহী তারের জন্য কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত, এই সম্পর্কে বলেন না। বায়ো সাভার্ট সূত্র হচ্ছে কোনো একটা তড়িৎবাহী তার, মনে করো এইটা, তার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তড়িৎবাহী তারের একটা ক্ষুদ্র অংশ ধরা যাক ডিএল। এই তড়িৎবাহী তারের যে ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র অংশের জন্য কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, সেই প্রসঙ্গে এই সূত্র বিবৃত। এই সূত্র হচ্ছে সেই প্রসঙ্গে, অর্থাৎ তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত। এখন এই তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশকে বলা হয় কারেন্ট এলিমেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ ফিজিক্যাল কোয়ান্টিটি, কারেন্ট এলিমেন্ট, যেটা বাংলাতে তোমরা বলতে পারো প্রবাহী এলিমেন্ট। অর্থাৎ এই প্রবাহী এলিমেন্টটা কি? সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশের যে গুণফল, সেটাই হচ্ছে কারেন্ট এলিমেন্ট। এবং এই কারেন্ট এলিমেন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং এর অভিমুখ হচ্ছে আইটোস্কেলার কোয়ান্টিটি, সুতরাং ডিএল এর অভিমুখ হতে পারে, এবং ডিএল এর অভিমুখটা না হয় ওই ডিএল অংশে তড়িৎ প্রবাহী অভিমুখ যেদিকে, সেই দিক বরাবর। সুতরাং এই কারেন্ট এলিমেন্টের জন্য ধরা যাক পি একটা বিন্দু, এই পি বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে আর, তা আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত, সেটা এই সূত্র থেকে পাওয়া যায়। এবং এই সূত্রে বক্তব্য কি? প্রথম বক্তব্য হচ্ছে এই ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ কারেন্ট এলিমেন্টের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ডিবি ভ্যারিজ অ্যাজ ডিএল, ডিবি ভ্যারিজ অ্যাজ আই, ডিবি ভ্যারিজ অ্যাজ সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে এই অবস্থান ভেক্টর এবং প্রবাহী এলিমেন্ট এদের মধ্যবর্তী যে কোণ, তার সাইনের সমানুপাতিক, ডিবি ভ্যারিজ অ্যাজ সাইন থিটা, এবং ডিবি ভ্যারিজ অ্যাজ 1/r²। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি ডিবি ভ্যারিজ অ্যাজ আই ডিএল সাইন থিটা বাই r²। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা সমান চিহ্নে কনভার্ট করি, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক, সেই আইডিয়াল সাইন থিটা বাই r²। এবার যদি আমরা এসআই পদ্ধতি এবং শূন্য মাধ্যমের কথা ভাবি, এসআই পদ্ধতি এবং শূন্য বা বায়ু মাধ্যমের কথা ভাবি, তাহলে কে এর মানটা হচ্ছে μ0/4π, যেখানে μ0টা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, পার্মিয়েবিলিটি ইন ফ্রি স্পেস। μ0টা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। সুতরাং চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা দাঁড়ালো এসআই এককে এবং শূন্য বা বায়ু মাধ্যমে, সেটা হচ্ছে μ0/4π আইডিয়াল সাইন থিটা বাই r²। তাহলে আমরা পেলাম এই ক্ষুদ্র তড়িৎবাহী তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য মান, এটা হচ্ছে তার মান।
সুতরাং সমগ্র তড়িৎবাহী তারের জন্য যদি আমরা চাই তাহলে সামেশন অথবা ইন্টিগ্রেশন করেই আমরা কিন্তু রিকোয়ার্ড রেজাল্টটা পেয়ে যাব। এবার কথা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর আছে, সুতরাং তার ভেক্টর রূপটা কি হবে এটাও কিন্তু আমাদের জানা দরকার। সুতরাং বায়োসাভার সূত্রের যে ভেক্টর রূপ, সেই ভেক্টর রূপটা আমরা লিখতে পারি যে ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু μ0/4 আইডিয়াল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। তার কারণ আর ভেক্টর এখানে আর স্কোয়ার, তো আর ভেক্টর বাই আর, আর ক্যাপ হয় তার অভিমুখে, তা আর ক্যাপ মানে হচ্ছে আর বাই মড আর, দ্যাট ইজ আর, এবং আর স্কোয়ার আছে তাহলে আর স্কোয়ার ইন্টু আর, দ্যাট ইজ আর কিউব। এটা হচ্ছে বায়োসাভার সূত্রের ভেক্টর। এবার আমরা বাস্তবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখে নিই। প্রথম কথা হচ্ছে ক্রস প্রোডাক্টের একটা ধারণা, যেখানে আমরা ডান হাতের ক্রক্সকু নিয়ম প্রয়োগ করতে পারি। তার মানে এটা ক্রস প্রোডাক্ট অর্থাৎ আইডিয়াল এবং আর ভেক্টর, এই দুটো ভেক্টরের উপর লম্বভাবে আইডিয়াল থেকে আর এর দিকে ডান হাতে স্ক্রু ঘোরালে যেদিকে অগ্রসর হবে, তার মানে আইডিয়াল হচ্ছে এই দিকে, তাহলে এই দিক থেকে যদি আমি এইদিকে ডান হাতে স্ক্রু ঘোরাই তাহলে ইনটু দ্য বোর্ড হচ্ছে, অর্থাৎ ইনওয়ার্ড, অর্থাৎ বোর্ডের তলের ভিতরের দিকে লম্ব একক ভেক্টর, এবং সেটাকে আমরা এইভাবে সিম্বলাইজ করি, অর্থাৎ এইটা হচ্ছে ইনওয়ার্ড এবং এই সিম্বলটা হচ্ছে আউটওয়ার্ড। এটা তোমরা খেয়াল রাখবে। এটা শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র বলে নয়, এটা হচ্ছে বোর্ডের তলের ভিতরের দিকে বা কাগজের তলের ভিতরের দিকে এবং বাইরের দিকে ডাইরেকশন বোঝাতে ব্যবহৃত হয়। আরো একটা নিয়ম, আমি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অভিমুখ নির্ণয়ের প্রসঙ্গে আর একটা নিয়ম বলবো, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেটা হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম, অর্থাৎ রাইট হ্যান্ড গ্রিপ রুল। এখানে কি, সেটা হচ্ছে এই যে বুড়ো আঙুল, সেই বুড়ো আঙুল বরাবর তড়িৎ প্রবাহ বরাবর রাখো, এবং এই বাকি আঙুলগুলো যে বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ জানতে চাও তার আগে রাখতে হবে, এবং ওই দিকে যদি কোঁকড়ানো হয় তাহলে যেদিকে অগ্রসর হবে সেটাই হবে তার অভিমুখ। তার মানে এই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, সুতরাং আমি বুড়ো আঙুলকে এই দিকে রাখলাম, তাহলে আমার অন্যান্য আঙুলগুলো ভিতরের দিকে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে বোর্ডের তলের ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। এবার মনে করো আরো একটু আমি যদি বলি, সেটা হচ্ছে সাপোজ এই বিন্দু এইখানে হচ্ছে পি ড্যাশ, এই পি ড্যাশের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? দেখো, বুড়ো আঙুল বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ। এখন আমার এই পি ড্যাশ হচ্ছে পর্যবেক্ষণ বিন্দু, তাহলে তার আগে থেকে আমাকে এটাকে কোঁকড়াতে হবে, তাহলে এটা বেরিয়ে চলে এলো, সুতরাং আউট অফ দি পেপার। সুতরাং এইখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে আউট অফ দি পেপার বা আউট অফ দি বোর্ড, অর্থাৎ ওই বোর্ডের তলের বাইরের দিকে লম্ব ভাবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আবার এরকম অসংখ্য ডাইরেকশন। এবার এইরকম যদি হয় সাপোজ, আর এই দিকে যদি এরকম বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমাকে নির্ণয় করতে পারে, তাহলে কি হবে? দেখো, বুড়ো আঙুলটা এই দিক বরাবর, তাহলে আমার কিন্তু পর্যবেক্ষণের আগে যেন হাতটা থাকে, তাহলে এখানে ইনটু দ্য পেপার। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বোর্ডের তলের ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র এর অভিমুখ। সুতরাং এটা হচ্ছে বায়োসাভার সূত্র সম্পর্কিত ব্যাপার। এবার আমি বায়োসাভার সূত্রের একটা প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রয়োগটা হচ্ছে বায়োসাভার সূত্রের সাহায্যে একটা সসীম ঋজু তড়িৎবাহী তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তাহলে এটা আমরা দেখি। ধরা যাক এবি একটি সসীম দৈর্ঘ্যের ঋজু তড়িৎবাহী তার, যার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার এই তারের উপর যে কোনো একটা বিন্দু আমরা ও বিবেচনা করলাম।
এবং এই ও বিন্দু থেকে একটা আর লম্ব দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এবং এই লম্ব দূরত্বের সঙ্গে এই তারের দুই প্রান্ত বিন্দু যে কোণ করেছে সেই কোণগুলো আমরা এখানে দেখে নিই। এই কোণটা হচ্ছে θ1। এবার এইটাকে যদি আমরা পজিটিভ বলি তাহলে এইটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, সুতরাং ওটা +θ1, এটা হচ্ছে -θ2। এবার যেহেতু বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করতে হবে, সুতরাং আমাদেরকে একটা তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ অর্থাৎ কারেন্ট এলিমেন্ট বিবেচনা করতে হবে। এবার এখানে আমরা এম এন, যার দৈর্ঘ্যটা হচ্ছে ডিএল, যেটা ও বিন্দু থেকে এল দূরত্বে অবস্থান করছে, এরকম একটি তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ অর্থাৎ কারেন্ট এলিমেন্ট বিবেচনা করব। এবং এটা দেখো, এইটা হচ্ছে থিটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। সুতরাং এই তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশটা থিটা এবং থিটা প্লাস ডি থিটার মধ্যে অবস্থান করছে। এবার আমরা বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে এই ক্ষুদ্র তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা দেখি। তাহলে তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ mn, যেখানে mnটা হচ্ছে আইডিয়াল জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সেটা ডিবি ইকুয়াল টু, আমরা বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করি, সেটা হচ্ছে μ0/4π আইডিয়াল সাইন। এখানে কোনটা এইটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট, এইটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, সুতরাং এই কোণটা এখানে বলা হয়েছে, তার মানে সাইন mnp কোণ ডিভাইডেড বাই দূরত্বটা হচ্ছে np, তাহলে np²। এবার সাইন mnp এর কোণের মান কত? দেখো, এটা থিটা, এটা হচ্ছে 90, সুতরাং এই ত্রিভুজের বহিস্থ কোণটা হচ্ছে এইটা, তাহলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সঙ্গে সমান, সুতরাং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 + θ। সুতরাং আমরা লিখব μ0/4π আইডিয়াল সাইন 90 + θ। এবার np এর মান দেখো, np হচ্ছে NOP ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, তার লম্ব আর ভূমি হচ্ছে l এবং r, সুতরাং পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমরা l² + r² লিখতে পারি, np²। এবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে দুটো পরিবর্তনশীল আছে, দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে এল। অর্থাৎ থিটাটা যেমন পরিবর্তনশীল হবে তেমনই কিন্তু এলটাও পরিবর্তন হবে, কিন্তু আমাদের তাহলে একটা পরিবর্তনশীল রাশিতে পরিণত করতে হবে। তাহলে এল এবং থিটার মধ্যে কি সম্পর্ক? তাহলে এখানে লক্ষ্য করো, এন ও পি ত্রিভুজে l/r = tan θ, তাহলে l = r tan θ, তাহলে dl = r sec² θ dθ। এবার এই মানটা পুট করে দাও, তাহলে μ0/4π i dl এর মান হচ্ছে r sec² θ dθ sin 90 + θ = cos θ ডিভাইডেড বাই l এর ভ্যালু যদি আমরা r tan θ পুট করি এবং r² কমন নেওয়া হয়, তাহলে 1 + tan² θ, 1 + tan² θ মানে sec² θ, সুতরাং এটা ক্যান্সেল আউট, এইটার এটা একটা পাওয়ার কমে যাবে, সুতরাং μ0/4π i/r cos θ dθ। সুতরাং এটা হচ্ছে ক্ষুদ্র তড়িৎবাহী তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। এবার আমরা সমগ্র তারের জন্য করতে চাই, তাহলে সমগ্র তারের জন্য সেটা আমরা ইন্টিগ্রেশন করে দেব, b = dv। এবার ইন্টিগ্রেশনটা হবে থিটার রেসপেক্টে, সুতরাং বাকি
গুলো হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি μ0/4πI/r। এখানে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে -θ2 টু θ1, তাহলে কিন্তু সমগ্র তারটা কভার হয়ে যাচ্ছে। তাহলে cos θ dθ, দ্যাট ইজ μ0/4πI/r। cos θ ইন্টিগ্রেশন হচ্ছে sin θ -θ2 θ1, তাহলে μ0/4πI/r sin θ1 মাইনাস সাইন অফ -θ2। সুতরাং এটাকে একটু ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় μ0/4πI/r সাইন অফ -θ মানে -sin θ, তাহলে আমরা পেলাম sin θ1 প্লাস sin θ2। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। কিন্তু চৌম্বক ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর আছে, সুতরাং আমরা ভেক্টর আকারে যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের একটা একক ভেক্টর লিখতে হবে এবং সেই একক ভেক্টরের পরিচয়টা দিয়ে দিতে হবে। সুতরাং একক ভেক্টর ধরা যাক ফাই ক্যাপ বললাম, তাহলে এটা হলো বি ভেক্টর। এখন এই ফাই ক্যাপটা পরিচয়টা কি? এখানে দেখো যে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে এইদিকে, সুতরাং বুড়ো আঙুলটাকে ওইভাবে রাখলাম এবং পি বিন্দুতে তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে? এটা হচ্ছে ইনটু দ্য বোর্ড। সুতরাং এইটার অভিমুখটা হচ্ছে এইটা, অর্থাৎ ফাই ক্যাপ। তাহলে ফাই ক্যাপটা হচ্ছে বোর্ডের তলের সহিত, তোমরা লিখবে কাগজের তলের সহিত, বোর্ডের তলের সহিত লম্বভাবে ভিতরের দিকে একক ভেক্টর। একক ভেক্টর। এবং এই ফর্মুলাটা যখন তোমরা মনে রাখবে সসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে, আরো যখন অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো করব তখন খুব দরকার হবে। θ1 যেদিকে, লম্ব দূরত্বের যেদিকে θ1, θ2 কিন্তু তার বিপরীত দিকে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা যদি চিহ্ন ব্যবহার নাও করি তাহলে শুধু মানটা বসালেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব। এবার আমরা একটা স্পেশাল কেস আলোচনা করতে চাই যে সসীম দৈর্ঘ্যের তারের পরিবর্তে যদি একটা তড়িৎবাহী তার অসীম হয়, অসীম তার মানে এটা এই দিকেও বিস্তৃত হবে ইনফিনিটি এবং এই দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। অসীম তারের ক্ষেত্রে, অসীম তার, সেটার ক্ষেত্রে θ1টা হবে কত? দেখো এই যে এই দৈর্ঘ্যটা যখন এর সমান্তরাল হয়ে যাবে তার মানে প্লাস ইনফিনিটিকে কভার করবে, আবার যখন এইটা এই সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে তখন সেটা মাইনাস ইনফিনিটিকে কভার করবে। সুতরাং θ1 ইকুয়াল টু π/2 এবং θ2 ইকুয়াল টু π/2। তাহলে এই সূত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে b ইজ ইনফিনিটি, আর সেটা হচ্ছে μ0/4πI/r sin π/2 প্লাস sin π/2, দ্যাট ইজ 1 প্লাস 1, তার মানে হচ্ছে μ0/4πI/r, তার মানে এটা 2 হলো b ইনফিনিটি, এবং এটাইতে আমরা ফাই ক্যাপ ব্যবহার করি সেটা হবে। এবার আরো একটা ব্যাপার বলছি, এবং ফাই ক্যাপের পরিচয় ক্ষেত্রে একই। আরো একটা ব্যাপার বলছি যে মনে করো এবি হচ্ছে একটি সসীম দৈর্ঘ্যের তার যার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার একটা পি বিন্দু আমি বিবেচনা করলাম, এমন একটা বিন্দু যেটা কিন্তু সেই তড়িৎবাহী তারের বর্ধিতাংশের উপর অবস্থিত একটা বিন্দু, অর্থাৎ সেটা এইখানে হতে পারে, সেটা এই বর্ধিতাংশের উপর এই বিন্দুতে হতে পারে। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে আমরা ক্ষুদ্র একটা অংশ ডিএল ধরছি এবং এইখান থেকে এইটা দূরত্ব 4। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ডিবি ইকুয়াল টু μ0/4πI/dl। এখানে কোনটা কত? এখানে কারেন্ট এলিমেন্টের যেদিকে সেদিক বরাবর দূরত্বটা, সুতরাং sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই r², দ্যাট শুড বি 0। সুতরাং সমগ্র অংশের জন্য কিন্তু 0 হবে। সুতরাং তোমরা মনে রাখবে যে একটা তড়িৎবাহী তারের বর্ধিতাংশের উপর অবস্থিত যদি কোনো বিন্দু হয় সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সবসময় 0 হবে। আজকে এ পর্যন্তই। এইগুলোর উপর ভিত্তি করে আরো কিছু আমরা
প্রবলেমস আলোচনা করব। অল দি বেস্ট।